হ্যাঁ, তো আজকে কারোর মনে হচ্ছে রিভাইজ নেওয়ার কথা ছিল। গত ক্লাসে আমরা যা যা পড়েছি, প্রথম নাম কার ছিল আজকে? আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। আগের যা যা পড়াশোনা হয়েছে সেগুলো রিভাইজ কমপ্লিট হবে, তারপর আমরা নেক্সট টপিকে এগোবো। পারমিতা দিয়ে এগিয়ে আসুন, আপনি শুরু করুন প্রথম। আমি একটু বাইরে আছি, আমি 10 মিনিট বাদে বলতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় কারোর উপর দায়িত্ব দেওয়া ছিল, সেটা কি ইন্দ্রাণী বেবি? আমার আমার পরিচয়ের দায়িত্ব। আমি একটু বলিস শুরু করতে। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি না ঠিকভাবে। হ্যালো? এবার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু একটা পরিষ্কার না। ঠিক আছে, বলুন, অসুবিধা নেই। স্যার, আমাদের আগের যে ক্লাসটা হয়েছে সেটা হচ্ছে আমরা আগে প্রথম ক্লাসে জেনেছিলাম 12টা রাশি। 12টা রাশি বিভিন্ন তত্ত্বের অধিকারী, মানে পঞ্চতত্ত্বের মধ্যে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মানে অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ। সেরকম আমাদের গ্রহগুলিও বিভিন্ন তত্ত্বের অধিকারী আমরা জেনেছি। সূর্য যেমন অগ্নিতত্ত্বের অধিকারী, সূর্য আবার দুটি রাশির অধিপত্য। সেই দুটি রাশির মধ্যে সিংহ রাশি এবং সিংহ রাশি একটি সূর্য একটি রাশির অধিপতি, সিংহ রাশি, আর সিংহ অগ্নিতত্ত্বের অধিকারী। চন্দ্র হচ্ছে জল তত্ত্বের অধিকারী, আর চন্দ্র কর্কট রাশির অধিপতি, কর্কট রাশি আমাদের জল তত্ত্বের অধিকারী। মঙ্গল তত্ত্বের অধিকারী, মঙ্গল আবার দুটি রাশির অধিপতি, মঙ্গল মেষ এবং মঙ্গল বৃশ্চিক। হচ্ছে অগ্নিতত্ত্বের, বৃশ্চিক হচ্ছে জলতলের অধিকারী। শনি গ্রহ যিনি আছে তিনি হচ্ছেন বায়ুতত্ত্বের অধিকারী, কুম্ভ তার অধিপতি, কুম্ভ বায়ুতত্ত্বের এবং মকর হচ্ছে পৃথিবী তত্ত্বের। ঠিক একইভাবে বুধ হচ্ছে পৃথিবী তত্ত্বের। বুধের হচ্ছে দুটি রাশি আছে, মিথুন এবং কন্যা। মিথুন হচ্ছে বায়ুতত্ত্বের এবং কন্যা হচ্ছে পৃথিবী তত্ত্বের। বৃহস্পতি হচ্ছে আকাশ তত্ত্বের, কিন্তু বৃহস্পতির অধীনে যে রাশি আছে দুটি, ধনু রাশি এবং মীন রাশি, এই দুটি কিন্তু কেউই আকাশ তত্ত্বের নয়। ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের আর মীন হচ্ছে জল তত্ত্বের। আবার শুক্র গ্রহ হচ্ছে জল তত্ত্বের অধিকারী। শুক্র গ্রহ দুটি রাশির অধিপতি, একটি হচ্ছে বৃষ, এবং সেক্ষেত্রে জল তত্ত্বের দুটি নয়, বৃষ হচ্ছে পৃথিবী তত্ত্বের অধিকারী এবং তুলা হচ্ছে বায়ু তত্ত্বের। এভাবে দেখা যায় যে শুধুমাত্র চন্দ্র এবং সূর্য তার নিজেরই একটি করে রাশির অধিপতি এবং তারা সেই তত্ত্বেরই দুজনই সমভাবে আছে, বাকিরা কিন্তু একটু আলাদা আছে। এবার দেখে নেওয়া যায় কোন গ্রহ কোন রাশিতে শক্তিশালী বা বলবান হয়ে থাকে। সূর্য সিংহ রাশিতে শক্তিশালী বা বলবান, চন্দ্র কর্কটে, মঙ্গল মেষ রাশিতে, শনি কুম্ভ রাশিতে, বুধ কন্যা রাশিতে, বৃহস্পতি ধনু রাশিতে এবং শুক্র তুলা রাশিতে। এগুলো আমরা গ্রহ সম্পর্কে জানলাম। এবার গ্রহ মধ্যে আমরা 7টি পাচ্ছি, তার মধ্যে আমরা কিছু গ্রহ পেয়ে থাকি এবং নবগ্রহ বা ক্লীব গ্রহ আমরা পাই। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর পুরুষ গ্রহ হচ্ছে সূর্য, মঙ্গল এবং বৃহস্পতি। ক্লীব গ্রহ হচ্ছে চন্দ্র ও শুক্র। আর নপুংসক বা ক্লীব গ্রহ হচ্ছে বুধ বা শনি। এই কটা আমরা জানলাম। এরপরে আমরা গ্রহকে শুভ গ্রহ এবং পাপ গ্রহ হিসেবে আমরা ভাগ করে থাকি। শুভ গ্রহ হচ্ছে বুধ, বৃহস্পতি, চন্দ্র। চন্দ্রকে সেদিন বলা হয়েছে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, এক পূর্ণচন্দ্র। পূর্ণচন্দ্র হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে শুরু করে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত চন্দ্রটি থাকে, তাকে পূর্ণচন্দ্র বলা হয় এবং এই সময় চন্দ্র শুভ ফল প্রদান করে থাকে, সেই জন্য পূর্ণচন্দ্রকে শুভ গ্রহ বলা হয়। আর ক্ষীণচন্দ্র তারপর থেকে যে সময়টুকু থাকে সেটা হচ্ছে ক্ষীণচন্দ্র, সেখানে চন্দ্র কিন্তু ভালো ফল দেয় না।
আর পাপগ্রহ শুভ গ্রহ আমরা জানলাম যেমন 4টি গ্রহ আছে, বুধ বৃহস্পতি শুক্র ও পূর্ণচন্দ্র। ঠিক একইভাবে পাপগ্রহ হচ্ছে শনি রাহু মঙ্গল কেতু ও কিমচন্দ্র। এই পাপগ্রহগুলি তারা যে যেমন ভাবে কর্ম করে থাকে ঠিক সেই মতন তাদের ফল প্রদান করে থাকে। তাদের মধ্যে দয়া মায়া বা জ্ঞান, কিন্তু শুভ গ্রহ যেগুলো আছে সেগুলো কিন্তু সবসময় শুভতাকেই প্রাধান্য দেয় এবং তারা সে মতনই ফল প্রদান করে থাকে। আর কুরগ্রহ বলা হচ্ছে, কুরগ্রহ হচ্ছে সূর্য, আর বুধকে বায়ুগ্রহ বলা হয়েছে। বুধ যদি শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে শুভ ফল প্রদান করে, আর পাপগ্রহের সঙ্গে যখন থাকে তখন মানে ভালো বাজে ফল বা অশুভ ফল প্রদান করে থাকে। এটুকু আমরা শুভ গ্রহ পাপগ্রহ সম্পর্কে জানলাম। ঠিক এরপরে বলা হয়েছিল যে আমাদের যে গ্রহগুলি আছে তারা এক একটা দিককে নির্দেশ করে থাকে। যেমন সূর্য পূর্ব দিককে নির্দেশ করে থাকে, শনি পশ্চিম দিককে, বুধ উত্তর দিককে ও মঙ্গল দক্ষিণ দিককে। এবারে আমরা কোণের কিছু থাকে, কোণ যেগুলো আছে সেই কোণের মধ্যে চন্দ্র থাকে বায়ুকোণকে নির্দেশ করে, বৃহস্পতি ও কেতু ঈশান কোণকে, শুক্র অগ্নিকোণকে, রাহু নৈরিক কোণকে। এভাবে আমরা 10টা দিক এবং যে কোণ আছে সেগুলোকে আমরা প্রত্যেক গ্রহ অনুযায়ী আমরা তার নির্দেশ করে সেগুলো জানলাম। এবার নবগ্রহগুলোকে এবার বলা হয়েছিল যে এই নবগ্রহ যেটি আছে সেটা কিন্তু একে অপরের শত্রু বা মিত্র, এটা নিয়ে আমাদের মত আলোচনা করা হয়েছিল যে কেউ কারোর ক্ষেত্রে শত্রু হয়ে মিত্র হয়ে থাকে, আবার কেউ সমান মানে ফল প্রদান, না শত্রু না মিত্র। এবার একটা একটা করে গ্রহগুলো যেটা আলোচনা করে থাকে। রবি গ্রহের মিত্র হচ্ছে চন্দ্র মঙ্গল এবং গুরু, শত্রু গ্রহ হচ্ছে শনি শুক্র রাহু, সমন্বয় হচ্ছে কোনো কাজে বা ভালো কোনো কিছুই নয় সেটা হচ্ছে কেতু বুধ। চন্দ্রের ক্ষেত্রে আমরা মিত্র পেয়েছি রবি মঙ্গল গুরু এবং বুধ, শত্রু চন্দ্রের কেউই নেই। মঙ্গলের মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি, শত্রু গ্রহ হচ্ছে রাহু আর বুধ, সমগ্রহ হচ্ছে শুক্র এবং শনি। বুধ গ্রহে মিত্র গ্রহ হচ্ছে রবি শুক্র শনি, শত্রু গ্রহ হচ্ছে চন্দ্র রাহু মঙ্গল, আর সমগ্রহ হচ্ছে বৃহস্পতি। একইভাবে বৃহস্পতি যদি আমরা দেখে থাকি তার মিত্র গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, শত্রু গ্রহ হচ্ছে শুক্র বুধ রাহু, সঙ্গ হচ্ছে শনি। শুক্র গ্রহের ক্ষেত্রে মিত্র হচ্ছে শনি রাহু, শত্রু হচ্ছে রবি মঙ্গল এবং সম হচ্ছে বৃহস্পতি। শনির ক্ষেত্রে মিত্র গ্রহ হচ্ছে শুক্র রাহু, শত্রু গ্রহ হচ্ছে রবি চন্দ্র মঙ্গল আর সম বুধ। রাহুর ক্ষেত্রে আমরা মিত্রকে পেয়ে থাকি শুক্র এবং শনি, শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি, সম হচ্ছে বুধ। কেতু গ্রহের ক্ষেত্রে মিত্র হচ্ছে রবি চন্দ্র বৃহস্পতি, শত্রু হচ্ছে শুক্র এবং শনি আর সম হচ্ছে বুধ। এই কটা আমরা দেখে থাকি। শত্রু মানে হচ্ছে বৃহস্পতির সঙ্গে যদি আমরা রবি, যদি শত্রু মিত্র গ্রহ বৃহস্পতি গ্রহের সঙ্গে যদি রবি চন্দ্র বা মঙ্গল থাকে তা শুভ ফল প্রদান করে, এবং বৃহস্পতির সঙ্গে যদি শত্রু হিসেবে শুক্র বুধ বা রাহু থাকে তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করে। আর বৃহস্পতির সঙ্গে শনি থাকলে সম, মানে মোটামুটি যেমন ফল দেওয়া হয় সেরকম করে থাকে। বুধ এবং শনি হচ্ছে সমমিত্র, রবি আর শনি হচ্ছে সমশত্রু। সমমিত্র মানে খুব ভালো বন্ধু, আর সমশত্রু মানে সব থেকে বেশি শত্রু। এটুকু হচ্ছে আমাদের যেটুকু পড়ানো হয়েছিল, যে গ্রহগুলি একে অপরের শত্রু ও মিত্র সেই সম্পর্কিত এইটুকু আলোচনা। আমি স্যার এইটুকু বললাম। এরপরে যদি আরেকটু বলা হয়েছে ভাবের কথা, লগ্ন কিভাবে করা হয় সেটা যদি বলা হয় তাহলে আমি সেটা বলবো। সেটাও কি বলবো স্যার? একদম একদম, খুব সুন্দর হচ্ছে, বলুন, আপনার প্র্যাকটিস হয়ে যাবে। স্যার এবারে আমরা আলোচনা করেছিলাম যে ভাব নিয়ে। আমরা প্রথমে যে রবি লগ্ন ভাব বা যে ভাব, লগ্ন নির্ধারণ করে থাকি যে রবি যেখানে থাকে সূর্যোদয়ের সময় থেকে তারপর 2 ঘন্টা 15 মিনিট পর পর সেটাকে চেঞ্জ হতে থাকে। আমরা জেনেছিলাম বৈশাখ মাসে রবি থাকে মেষ গ্রহে, জ্যৈষ্ঠ মাসে বৃষতে থাকে রবি, আষাঢ় মাসে মিথুনে, শ্রাবণ মাসে কর্কটে, ভাদ্র মাসে সিংহে, আশ্বিন মাসে কন্যায়,
কার্তিক মাসে তুলাতে, অগ্রহায়ণ মাসে বৃশ্চিকে, পৌষ মাসে ধনুতে, মাঘ মাসে মকর রাশিতে, ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে এবং চৈত্র মাসে মীন রাশিতে। এরপরে স্যার আপনি যে আলোচনা করেছেন যে ভাব আছে সে 12টা ভাব নিয়ে। প্রথম যে ভাবটা হচ্ছে ফার্স্ট হাউস, সেটা হচ্ছে দেহ ভাব, তো সেটা হচ্ছে স্বয়ং। এবং যেটা রবি সেই দিনে সূর্য যদি সেই রাশিতে থাকবে সেটা হচ্ছে প্রথম ভাব। আপনি একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে 5টার সময় যে সূর্যোদয় হয় তারপর 2 ঘন্টা 15 মিনিট করতে করতে রাশিগুলো চেঞ্জ হতে থাকবে, সেই মতন করে লগ্নটা নির্ধারণ হয়ে থাকে। লগ্নটা হচ্ছে নিজের যেটা আছে স্বভাব, দেহ কেমন হবে সেরকম ধরনের, সে দেখতে কেমন হবে সেরকম ধরনের ভাবে সেটা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব। এখান থেকে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে ধন, পরিবার। আর থার্ড হাউস হচ্ছে ভাই, ট্যালেন্ট, সাহস, এসবগুলো দেখা হয়ে থাকে এই তৃতীয় ভাব থেকে বা দ্বিতীয় ঘর থেকে বা দ্বিতীয় হাউস থেকে। ফোর্থ হাউস থেকে মাতা, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি এসব দেখা হয়ে থাকে। ফিফথ হাউস থেকে পুত্র, বুদ্ধি, জ্ঞান, বিচার এবং পূর্বজন্মে কি থাকে সে সম্পর্কে আলোচনা হয়ে থাকে আর বিচার করা হয় এই ফিফথ হাউস থেকে। সিক্সথ হাউস থেকে শত্রু, মামার বাড়ি, শ্বশুর বাড়ি ও কর্মক্ষেত্র। সেভেন্থ হাউস থেকে স্বামী, স্ত্রী, বিজনেস, যাত্রা, মানে কোনো জায়গায় ভ্রমণ নাকি সেটা আলোচনা করা হয়ে দেখা হয়ে থাকে। এইট হাউস থেকে রোগ, মৃত্যু, মানে কতদিন তার বাঁচবে তার আয়ুটা। এবং এইট হাউস থেকে আমরা, ফোর্থ হাউস থেকে আমরা যেমন প্রাইমারি এডুকেশনটা দেখি, এবং ঠিক এইট হাউস থেকে আমরা, এবার সেক্ষেত্রে লটারি থেকে আয় পাবে কিনা সেটা পাবে কিনা, আচ্ছা তার ভাগ্যটা কেমন হবে, সে ভালো ভালো কাটাতে পারবে কিনা, গুরু তার কেমন হবে, ধার্মিক সে হবে কিনা, তার আস্থা কেমন আছে, বিশ্বাস না স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা তার মধ্যে কেমন, সেটা আমরা নাইন্থ হাউস থেকে দেখে থাকি। টেন্থ হাউস থেকে আমরা স্যার কর্মের বিচার, প্রতিষ্ঠা, মান, কীর্তি, যশ এবং পিতার ঘর হচ্ছে টেন্থ হাউস। 11th হাউস হচ্ছে আয়, শান্তি, সুখ এবং সাকসেস, মানে তার সে কতটা উন্নতি করতে পারবে সেটা হচ্ছে 11th হাউস। 12th হাউস হচ্ছে আমাদের ব্যয়, ভ্রমণ এবং মোক্ষ এবং শয্যা, মানে হচ্ছে আমাদের মানে আমরা কিভাবে নিজেদের সারাদিন কাটানোর পর দিনটা কেমন যাবে, তার শয্যা মানে স্মরণটা কেমন তার হবে, সেটাও কিন্তু আমরা 12th হাউস থেকে পেয়ে থাকি। এইটুকু হচ্ছে স্যার আমার যেটুকু আমি বুঝেছি বললাম স্যার। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বা আমি বুঝতে অসুবিধা হয়েছে সেটা তাহলে আপনি ক্লিয়ার করে দেবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি খুব সুন্দর বুঝিয়েছেন। একটা ছবি আমি স্ক্রিনে শো করছি এই মুহূর্তে, সবাই দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তো এই ছবিটা আমি গত ক্লাসেই পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে। এটা দেখে কারা কারা কি কি বুঝছেন একটু বলুন, তারপর ব্যাখ্যা করছেন। যারা আজকে যারা নতুন জয়েন করছেন তারা না, যারা অলরেডি ক্লাস প্রথম থেকে করছেন তাদের জিজ্ঞাসা করছি। এই লেখাটা যারা যারা পড়েছেন তারা বলুন, তাদের বুঝতে কোথাও অসুবিধা। এটা এটা স্যার রাশিচক্রের মানে কোন ঘর থেকে কার কি বোঝা যায়। একটা মানুষের তো রাশিচক্রে এইভাবেই সব ঘরগুলো থাকে, সেখানে মানে কোন ঘর কি ডিনোট করে সেটা বোঝাচ্ছে আমার যতটুকু বুঝেছি। হ্যাঁ, একদমই তাই, কোন ঘরকে রিলেট করে সেটাই বোঝাচ্ছে এখানে। আরো কিছু গভীর জিনিস এখানে আছে, সেটা আমাদের বুঝতে হবে। তো ঠিক আছে, দেখা যাক, আমি সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি এবার একে একে। এই নোটগুলো কিন্তু আপনারা প্রত্যেকে খাতায় তুলে নেবেন, খুব ইম্পর্টেন্ট নোট, কারণ এগুলো যেমন প্রাথমিক ভাগটাকেও শিখতে সাহায্য করে, তেমনি প্রাথমিকের পরেও আমরা যখন অনেক হাই ক্লাসে চলে যাব তখনও কিন্তু আমাদেরকে এটা সাহায্য করবে।
এটা আমাদের প্রত্যেক পদে পদে প্রয়োজন হবে, প্রত্যেক পদে পদে। জ্যোতিষের পুরো বেসই হচ্ছে এই নোটসগুলো। ইংলিশ করতে গেলে যেরকম আমাদের টেন্স পড়তেই হয়, ঠিক তেমনি জ্যোতিষ করতে গেলেও এগুলো আমাদের পড়তেই হয়। ব্যাকরণ ছাড়া কোনো ভাষাই সম্পূর্ণ হয় না, আর এগুলো ছাড়া জ্যোতিষ সম্পূর্ণ হয় না। তো ঠিক আছে, দেখুন আমরা এইটা থেকেই শুরু করি। সবাই আমরা দেখতে পাচ্ছি এটা। এক নাম্বার ঘর, দেখুন এক নাম্বার ঘর থেকে আমরা কি কি বিচার করি মেনলি। আমরা আগের ছকে দেখলাম কি এক নাম্বার ঘর থেকে কেবল ওখানে দেহ লেখা আছে। এক নাম্বার ঘর, এক নাম্বার ঘর মানে আমরা জানবো সবসময় সেটা লগ্নের ঘর হবে, অর্থাৎ যেখানে ল কথাটি লেখা থাকবে, লং বলে লেখা থাকবে, সেটাই লগ্ন ভাব, এবং সেটাই কিন্তু আমাদের প্রথম ঘর বা এক নাম্বার ঘর। সেটা যেখানে খুশি থাকতে পারে। এই লগ্ন ঘর থেকে আমরা কি বিচার করবো? শুধু কি দেহ? না, শুধু দেহ না, সেখানে শরীর, বর্ণ, আকৃতি, প্রকৃতি, যশ, মান, রূপ, গুণ, স্থান, সুখ এবং অসুখ, এই সমস্ত কিছু আমরা লগ্নের ভাব থেকে বিচার করব। যেমন কিছু কিছু ক্ষেত্রে লগ্নের ভাব থেকে বিদেশ যাত্রা বা প্রবাস এগুলোকেও দেখা হয়। তো মেইনলি এই কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, এখানেই শেষ নয়, আরো অনেক পয়েন্ট আছে। বেসিক জানার জন্য আমরা এইগুলি আপাতত লগ্ন থেকে বিচার করব। যেমন এটা গেল লগ্ন ভাবের বিচার। দ্বিতীয় হচ্ছে ধনভাব। ধনভাব থেকে আমরা কি বিচার করব? সেখান থেকে বিচার করব সঞ্চিত অর্থ, অর্থাৎ আমার এই মুহূর্তে হোক বা পরে ভবিষ্যতের ব্যাংক ব্যালেন্স কত হবে। চক্ষু মানে চোখ, মুখ, বাক্য, তার কথাবার্তা কেমন হবে। কুটুম্ব মানে আত্মীয় পরিজন, কুটুম যারা আছে তারা। খাদ্য, সে কি ধরনের খাবার খেতে ভালোবাসবে, সেই খাদ্য। দ্রব্য অর্থাৎ জিনিসপত্রের দিক থেকে সে কিরকম জিনিস পছন্দ করবে, খুব এক্সপেন্সিভ নাকি মোটামুটি হলেই হলো। তারপর কি আছে ক্রয়, সে কিরকম জিনিস কিনতে পছন্দ করবে, তার ক্রয় করার মেন্টালিটি কেমন হবে। বিক্রয়, সে বিক্রয় করতে পারবে কিনা, তাকে সেলিংসে বা সেলস মার্কেটে যেগুলো হয় আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ সেল করতে হয়, বা যে কোনো ব্যবসায়িক দোকান টোকান বা ইত্যাদি বিজনেসে সেল মানেই বিজনেস, সেল করতে পারবে কিনা সে, সেটাও দেখা হয় দ্বিতীয় ভাব থেকে। তারপরে আছে আমাদের শরীরে যে নালীগুলো আছে, যে নালীর মাধ্যম দিয়ে আমাদের খাবার পৌঁছায় পেটের মধ্যে, এবং যে নালীর মাধ্যম দিয়ে মল ত্যাগ হয়, মূত্র ত্যাগ হয়, যত নালী আছে সেই সমস্ত নালীকে দ্বিতীয় ভাব দেখে। মস্তিষ্ক, মস্তিষ্ককে দ্বিতীয় ভাব দেখে। মস্তিষ্ক বলতে কোন মস্তিষ্কের কথা বলা হচ্ছে এখানে? মস্তিষ্ক মানে হচ্ছে এখানে খানিকটা চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে এবং স্মৃতিশক্তির কথা বলা হচ্ছে। তারপর কি বলছিলেন? নিম্নভাগ। কিসের নিম্নভাগ? এখানে নিম্নভাগ শব্দ হচ্ছে মস্তিষ্কের নিম্নভাগ, অর্থাৎ আমাদের মাথার নিম্ন হচ্ছে গলা, মুখ, এই জায়গাটা। যেমন এইগুলো আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করব। তিন নাম্বার ঘর, তিন নাম্বার ঘর থেকে আমরা চেষ্টা, তার চেষ্টা কেমন হবে, তার পরাক্রম কেমন হবে, বলবীর্য, ধৈর্য, তার দাস দাসী থাকবে কিনা, এই সমস্ত কিছু আমরা তৃতীয় ভাব থেকে বিচার করব। আশ্রিত ব্যক্তি, আশ্রিত ব্যক্তি মানে সে কাউকে আশ্রয় দেবে নাকি তার আশ্রয়ে কেউ থাকবে। এমনি প্রধান ভাব হচ্ছে ভ্রাতার ঘর, মানে ভাইয়ের ঘর হিসেবে চিনি আমরা প্রধান ভাবে, তার সঙ্গে এগুলো আনুষঙ্গিক রয়েছে। ফুসফুস, নিঃশ্বাস প্রশ্বাস, এ সমস্ত কিছু আমরা তৃতীয় ভাব থেকে দেখব। তৃতীয় ভাব থেকে আমরা ব্যক্তির ট্যালেন্টকেও দেখি, প্রতিভাকেও দেখতে পারি। তৃতীয় ভাব থেকে আমরা ব্যক্তির হ্যান্ড রাইটিংও দেখতে পারি। তৃতীয় ভাব থেকে আমরা দেখতে পারি তার ভিতরে লুকিয়ে থাকা যে সাহস, সেই সাহসকেও দেখতে পারি। চতুর্থ ভাব, চতুর্থ ভাব থেকে আমরা কি দেখছি? এটা মেনলি বন্ধু ভাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখছি জননী, অর্থাৎ মাতার ঘর, মাতার জায়গা। সুখ, মন, তার মনটা কেমন হবে, শান্ত নাকি চঞ্চল, সে কি একাগ্র চিত্তে তার কাজ সম্পন্ন করতে পারবে নাকি চঞ্চলতার সাথে সে সমস্ত কিছু বেসামাল করে তুলবে। বিদ্যা, বিদ্যা অর্থাৎ কোন বিদ্যা, কত পর্যন্ত বিদ্যা? বিদ্যা অর্থাৎ এইচএস পর্যন্ত ধরতে পারি আমরা, কারণ এইচএস এর পর থেকে তার ডিগ্রি কোর্স আরম্ভ হয়ে যাচ্ছে। ডিগ্রি কোর্স মানেই আমরা অষ্টম ভাবকে দেখব। চতুর্থ ভাব বিদ্যা অর্থাৎ পড়াশোনা, আমাদের নর্মাল পড়াশোনা এইচএস পর্যন্ত বা মাধ্যমিক পর্যন্ত, এই অবধি আমরা দেখব। কেমন?
তার বিদ্যাস্থানটা কেমন আছে চতুর্থ ভাব থেকে দেখব। মেনলি বন্ধু ভাব, তারপর যশ, মান, সম্মান, কীর্তি, দেবতার মন্দির, হয়তো তার মনের মধ্যে বহুদিনের ইচ্ছা আমি একটা মন্দির তৈরি করব, সেটা সে করতে পারবে কিনা, সেই জিনিসটা আসে চতুর্থ ভাব থেকে। সুগন্ধি, অনেকে সেন্ট লাগায়, পারফিউম ইউজ করে, তো সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে মানে কিরকম ধরনের পারফিউমস ইউজ করবে বা কিরকম ধরনের পারফিউম তার পছন্দ হবে, কোন কালার তার পছন্দ হবে বা কোন গন্ধটা তার জন্য ভালো, এই সমস্ত কিছু আমরা চতুর্থ ভাব থেকে দেখব। তারপর বিলাসিতার উপকরণ, একই ব্যাপার, বিলাসিতা, খাট, বিছানা, আলমারি, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, এই যে বিলাসিতার উপকরণ যে সমস্তগুলো লাগে সেই সব আমরা চতুর্থ ভাব থেকে দেখব। তারপর যোগী, যোগী অর্থাৎ যোগ ব্যায়াম ইত্যাদি বা জিম টিম যারা করে তারা সেগুলো করতে পারবে কিনা, সেই সমস্ত জিনিস আমরা চতুর্থ ভাব থেকে দেখব। যানবাহন, ভূ সম্পত্তি, সব চতুর্থ ভাব। পিতৃধন অর্থাৎ পিতৃপুরুষ দ্বারা যে ধন প্রাপ্ত হয় ব্যক্তি, পিতার পরে পুত্রের হয়, পুত্রের পরে তার পুত্রের হয়, এই যে পরম্পরা অনুযায়ী বংশগতভাবে যে ধন প্রাপ্ত হয় সেই সব চতুর্থ ভাব থেকে আসে। রাজানুগ্রহ, রাজানুগ্রহ মানে যেমন ধরুন সরকারি চাকরি, চতুর্থ ভাব থেকে দেখা হবে। তারপর সরকারিভাবে যে কোনো সাহায্য প্রার্থনা করা, সেই সাহায্যটা পাবো কি পাবো না, বা সে নিজেই সরকার হতে চায়, রাজনীতি ক্ষেত্রে আসতে চায়, সে সেটা করতে পারবে কিনা, তার জন্য চতুর্থ ভাবকে দেখাটা অত্যন্ত জরুরি। তারপর কি আসছে হৃৎপিণ্ড, আমাদের হৃদয়, হৃদয়ের বিচার হয় চতুর্থ ভাব থেকে। গৃহদ্রব্যাদি অর্থাৎ গৃহ নির্মাণ, কটা বাড়ি সে করবে, কটা গাড়ি সে করবে, কতগুলো জায়গায় তার সম্পত্তি থাকবে, এই সব আসে চতুর্থ ভাব থেকে। 5 নাম্বার ঘর থেকে আমরা বিচার করি কি বুদ্ধি। মেনলি 5 নাম্বার ঘরটা পুত্রের ঘর বলা হয়, কিন্তু এখান থেকে বিচার হয় অনেক কিছুর। কি কি হয়? বুদ্ধির বিচার হয়, প্রতিভার বিচার হয়, মন্ত্রণা, গুপ্ত মন্ত্রণা, দেব ভক্তি, পুণ্যকর্ম, বিদ্যা। কোন বিদ্যা? বিদ্যা 2 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে পরাবিদ্যা আর একটা অপরাবিদ্যা। এই দুয়ের মধ্যে আবার পরাবিদ্যাকে শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে। কি এই পরাবিদ্যা বা কি বা অপরাবিদ্যা? অপরাবিদ্যা হলো যেটা আমরা কারোর দ্বারা বা কোনো কিছুর মারফত প্রাপ্ত করি। যেমন আমি এখন পড়াচ্ছি, আপনারা পড়ছেন, এটা হচ্ছে অপরাবিদ্যা। স্কুল কলেজে ছেলেরা পড়তে যাচ্ছে, সেইখান থেকে যে বিদ্যা প্রাপ্ত করছে সেটা অপরাবিদ্যা। কোনো বই পড়ে কোনো বিদ্যাকে প্রাপ্ত করছে সেটাও অপরাবিদ্যা। তাহলে পরাবিদ্যা কি? পরাবিদ্যা হলো সেই বিদ্যা যা নিজে থেকে আপনা হতেই আমাদের মধ্যে প্রকাশ হয়। আপনা হতেই, যে আমার একটা অনুভব হচ্ছে এটা হতে পারে, আমার মনে হচ্ছে এই সিদ্ধান্তটা নিলে ঠিক হবে, নিজে থেকেই সেই বিদ্যা আমার মধ্যে চলে আসে এবং কোনো কিছু বলার আগেই সেই বিষয়ে আমি বুঝে যাচ্ছি, আমাকে সেটাকে ব্যাখ্যা করতে হচ্ছে না। এটাকে বলা হয় পরাবিদ্যা, যেটা নিজে থেকেই আপনা হতেই যে সৃষ্টি হয় নিজের মধ্যে, সেই বিদ্যাকেই শ্রেষ্ঠ বিদ্যা বলা হয়েছে। আর পঞ্চম ঘর সেই বিদ্যার ঘর, পরাবিদ্যার ঘর হলো পঞ্চম ঘর, না তো অপরাবিদ্যা। অপরাবিদ্যার ঘর কোনটা? চতুর্থ ভাব, যেটা অন্যের মারফত প্রাপ্ত করা হচ্ছে। আচ্ছা, তাহলে আর কি বিচার হয় পঞ্চম ভাব থেকে? এখান থেকেও কিন্তু রাজানুগ্রহ অর্থাৎ আহ, সরকারের তরফ থেকে, রাজার তরফ থেকে কোনো সাহায্য পাবো কি পাবো না, সেটাও পঞ্চম ভাবটাও দেখতে হয়। প্রজ্ঞা, প্রজ্ঞা মানে বুদ্ধি, প্রজ্ঞা মানে তেজ, প্রজ্ঞা মানে স্মৃতিশক্তিকেও বোঝায় অনেক ক্ষেত্রে। তো সেই সমস্ত বিচারও পঞ্চম ঘর থেকে হয়। জ্ঞান, জ্ঞানের গভীরতা তার কতটা থাকবে। জ্ঞান মানে ডিগ্রিগত জ্ঞান নয়, জ্ঞান প্রকৃত জ্ঞান, একটা বিষয়ের উপর একটা ডেপথ কতটা থাকবে, এই বিষয়টা আমাদেরকে পঞ্চম ভাব স্পষ্ট করে দেয়। উদর, উদর মানে পেট, পেটের পেট সংক্রান্ত যে কোনো রোগ, যে কোনো সমস্যা, সেটা আমরা পঞ্চম ভাব থেকে দেখব। অন্ত্র, অন্ত্র অর্থাৎ আমাদের এখানে লার্জ ইন্টেস্টাইনের কথা বলা হচ্ছে। লার্জ ইন্টেস্টাইনের স্বাস্থ্য কেমন হবে সেটা পঞ্চম ঘর পরে। তারপর কি হয়েছে? তারপরে এখানে পঞ্চম ভাব থেকেও এটা মতান্তর আছে যে পঞ্চম ভাব থেকেও পিতাকে বোঝানো হয়। তবে পিতার ক্ষেত্রে তিনটে জায়গা আমরা পাই। একটা হচ্ছে পঞ্চম, যেখানে মতান্তর রয়েছে, আর দুটো ভাব থাকে যেটা নবম এবং দশম। কেমন? তো এখানে পিতার ভাবটাকে বোঝায় না পঞ্চম যতটা। পঞ্চম ভাব থেকে আমরা আবার পূর্বজন্মকে বুঝতে পারি। পূর্বজন্ম তার কিভাবে কেটেছে বা পূর্বজন্মে তার কর্ম কেমন ছিল, গ্রহের অবস্থান ইত্যাদি দেখে আমরা সেটাকে আন্দাজ করতে পারি পঞ্চম ভাব থেকে।
এবার আসি ষষ্ঠ ভাব। পঞ্চম ভাব থেকে কিন্তু আধুনিক যুগে যেটা খুব বেশি প্রচলিত প্রেম, সেই প্রেমটাও বিচার হয় পঞ্চম ভাব থেকে। ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে কি বিচার হয়? ষষ্ঠ ভাব থেকে বিচার হয় মেনলি শত্রু, তার সঙ্গে আরো বিচার যেগুলো হচ্ছে ক্লেশ, ক্ষত, বাধা বিঘ্ন। কোনো কাজ শুরু করতে যাচ্ছি, সেখানে প্রচুর বাধা আসছে, এই বিচারটা কোথা থেকে করব? ষষ্ঠ ভাব থেকে করব। নাভি দেশ, নাভি দেশ অর্থাৎ ষষ্ঠ ভাব মানে নাভির নিচের অংশ, কেবলমাত্র নাভি নয়, নাভির নিচের অংশকে বোঝায়, মানে তলপেটকে। রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ব্যক্তির শরীরে ইমিউনিটি পাওয়ার কতটা আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে, এটা ষষ্ঠ ভাব বোঝায়। তারপর কি না, মধুরাদি ষোড়রস, মধুরাদি ষোড়রস মানে হচ্ছে আমাদের না ছখানা রস আছে, মিষ্টি, তেতো, টক, ঝাঁঝ, তারপর কষা, এরকম 6 রকম স্বাদ হয় যে কোনো খাবারের। আমাদের কাছে অনেক রকম খাবার হতে পারে, নানা রকম, আমাদের হাজার রকম খাবারের আইটেম হতে পারে, কিন্তু তার স্বাদ হবে এই 6 রকমের মধ্যেই। এই 6-এর বেশিও নয়, 6-এর কমও নয়, স্বাদ এই 6 প্রকারই হয়। তো সেই স্বাদ, সে সব স্বাদ ঠিকঠাক বুঝতে পারবে কিনা, বা কোনো জিনিস মুখে নিয়েই, অনেকে আছে দেখবেন কোনো খাবার তাকে আপনি বানিয়ে দিলেন, সে সেটা মুখে নিয়েই বলতে পারে যে এর মধ্যে কি কি জিনিসের প্রয়োগ করা হয়েছে মশলা হিসাবে। এই ধরনের ক্ষমতা আমরা ষষ্ঠ ভাব থেকে বিচার করি। তারপর কি, তারপর হচ্ছে পৃষ্ঠ, মেরুদণ্ড। পৃষ্ঠ মানে পিঠ, এবং মেরুদণ্ড, এই দুই কিন্তু ষষ্ঠ ভাব বোঝায়। চাকরি, যে কোনো প্রকার চাকরি ষষ্ঠ ভাব থেকে বিচার্য। তারপর মামলা মোকদ্দমা, কোর্টে কেস হবে কিনা, বা কেস হয়ে গেছে, জিতবে না হারবে, কতগুলো কেস হবে, সারা জীবন কি কেসেই ঝুলে থাকবে, আইনি সমস্যা, এই সমস্ত কিছু ষষ্ঠ ভাব থেকে বোঝায়। আর কি, মাতুলালয়, মাতুলালয় মানে মামার বাড়ি, মামার বাড়ি, শ্বশুর বাড়ি, এগুলো সব ষষ্ঠ ভাব কিন্তু বোঝায়। তারপর মাতুলালয়ের পর কি আছে, মাসির বাড়ি বা মাসি, এটা ষষ্ঠ ভাব থেকে আসে। জ্ঞাতি বর্গ, জ্ঞাতি মানে আশপাশে যে জ্ঞাতি তোমাদের রয়েছে, সেই জ্ঞাতি বর্গকে ষষ্ঠ ভাব বোঝায়। জুয়া খেলা, দুধ ক্রীড়া মানে হচ্ছে জুয়া খেলা বা লটারি খেলা, এগুলো সব ষষ্ঠ ভাব থেকে আসে। কেমন? আর শত্রু ভাব তো আছেই তার সঙ্গে সঙ্গে। ষষ্ঠ ভাব কিন্তু রিপুরও ঘর, রিপু মানে রোগের ঘর, রোগও কিন্তু আমরা এই ষষ্ঠ ভাব থেকেই বিচার করব। এবং ষষ্ঠ ভাব থেকে অনেক ক্ষেত্রে আমরা ঋণ বিচার করে থাকি, এই ঘরটাকে বলা হয় রোগ রিপু ঋণ, রোগ রিপু ঋণের ঘরটা। কেমন? আচ্ছা, তারপর সপ্তম ভাব। সপ্তম ভাব মেনলি আমরা জানি পত্নী ভাব বা পতি ভাব। আর কি কি আছে এখানে, বিবাহ, যাতায়াত, বাণিজ্য, অংশীদার, অংশীদার মানে হচ্ছে যদি কেউ পার্টনারশিপে বিজনেস আরম্ভ করে, পার্টনারশিপের বিজনেস তার জন্য সুইটেবল কি সুইটেবল না, এই বিচার আমরা এখান থেকে করব। বা তার হয়তো কোনো সম্পত্তি আছে, বিরাট সম্পত্তি আছে, তো সম্পত্তির পরবর্তীকালে অংশীদারটা কেমন হবে, সেই অংশীদার বিচারে সপ্তম থেকে করণীয়। জ্যেষ্ঠ ভ্রাতার সন্তান মানে বড় ভাইয়ের ছেলে, বড় ভাইয়ের ছেলে কেমন হবে, তার বিচার আমরা সপ্তম ভাব থেকে করব। তারপর কিনা পদ প্রাপ্তি, সেই ব্যক্তি উচ্চ পদে কাজ করবে না নিম্ন পদে কাজ করবে, নাকি মধ্যবিত্ত কোনো পদে কাজ করবে, এই সমস্ত বিচার আমরা সপ্তম ভাব থেকে করব। তারপর নষ্ট দ্রব্য, নষ্ট দ্রব্য মানে অনেক দ্রব্য হয় যেগুলো আমরা ইউজ করি না, যেগুলো আমাদের পছন্দ হয় না, ছেঁড়া ফাটা, অনেকে দেখবেন এই সমস্ত দ্রব্য দিয়ে ব্যবহার, মানে এই সমস্ত দ্রব্য দিয়ে কাজ করতে বেশি ভালোবাসে। জামাটা ছিঁড়ে গেছে কিন্তু অর্থ আছে, কিন্তু জামাটা ছিঁড়ে গেছে কি প্যান্টটা ফেটে গেছে, সেটাকেই পড়তে সেলাই করেছে, তার অর্থ আছে, তার সামর্থ্য আছে, তবুও কিন্তু সে ঠিক করছে না বা নতুনের দিকে যাচ্ছে না, ছেঁড়া খাটা জিনিস দিয়েই চালাচ্ছে, নষ্ট দ্রব্য। এই নষ্ট দ্রব্যের ইউজ বেশি করছে, কেন করছে, কোন গ্রহের জন্য করছে, সেই সমস্ত জিনিস আমরা সপ্তম ভাব থেকে দেখবো। আর কি দেখবো, মূত্রাশয়, মূত্রাশয় আমরা ষষ্ঠ ভাব থেকে দেখবো। বৃক্কদ্বয়, বৃক্কদ্বয় মানে কিডনি, কিডনির বিচারে সপ্তম ঘর থেকে প্রযোজ্য। তারপর কামজ ব্যাপার অর্থাৎ কাম ভাবনা ইত্যাদি আমরা সপ্তম ভাব থেকে দেখবো। সপ্তম ভাব থেকে তলপেট, প্রজনন ইত্যাদি, মানে প্রজননাদি হচ্ছে আমাদের যে রিপ্রোডাকশন সিস্টেম,
সেই জায়গাটা এবং তলপেটে দুইকেই সপ্তম ভাব দেখে। কুচকি কুচকি মানে হচ্ছে ঠিক ওই প্রজননতন্ত্রের সাইডেই যে অবস্থায় কুচকি বলা হয় সেই জায়গাটা। শুক্রাণু এবং স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণু, তার সঙ্গে সঙ্গে স্ত্রী অঙ্গ, এগুলো সবই আমরা সপ্তম ভাব থেকে দেখি। অষ্টম ভাব, অষ্টম ভাব মেনলি আয়ুর ভাব বা মৃত্যুর ভাব। তার সঙ্গে আমরা আরো বিচার করি মূত্র, রক্ত, মামলা মোকদ্দমা যেরকম ষষ্ঠ ভাব থেকে দেখতে হয় তেমন অষ্টম ভাব থেকে দেখতে হয়। জয় পরাজয় অষ্টম ভাব থেকে আসবে। বন্ধন ক্লেশ, বন্ধন মানে এখানে কোন বন্ধনের কথা বলা হচ্ছে? এখানে জেলখানার কথা বলা হচ্ছে, কেমন? তারপর কি আছে? বাধা বিঘ্ন, বাধা বিঘ্ন কিন্তু অষ্টম ঘর থেকে আসে। কেবলমাত্র যে ষষ্ঠ ভাব থেকে আসবে তা কিন্তু নয়, বা তৃতীয় ভাব থেকে আসবে সেটাও নয়, অষ্টম ভাব থেকেও আসে বাধা বিঘ্ন, সেখানে অষ্টম ভাবকে দেখতে হবে। সাংসারিক ঝঞ্ঝাট, যার সংসারে যত বেশি ঝামেলা অষ্টম ভাব চেক করুন, দেখবেন খারাপ কিছু পেয়ে যাবেন। তারপর বস্তি প্রদেশ, বস্তি প্রদেশ মানে হচ্ছে এটাও আমাদের ওই রিপ্রোডাকটিভ সিস্টেম থেকে শুরু করে নিচের দিকে মানে দাবনা পর্যন্ত আর কি। তারপর উচ্চস্থান এবং আহ, বিরাট অট্টালিকা যে আমাদের হয় না, যে বড় বড় বাড়ি একদম 5 স্টারের মতন, এই সমস্ত বাড়ি আমরা চতুর্থ ভাব থেকে বাড়ি দেখি, কিন্তু কিরকম বাড়ি? সাধারণ বাড়ি, পরিবার, এইগুলো। অষ্টম ভাব কিন্তু আমাদের বিরাট অট্টালিকা দেয়, বিরাট সম্পত্তিও দেয়। অষ্টম ঘর থেকেও আমরা পিতৃপুরুষের সম্পত্তিকে বিচার করি। তার সঙ্গে সঙ্গে অষ্টম ঘর হচ্ছে আমাদের উচ্চ ডিগ্রি, আমরা কতদূর পড়াশোনা করব, আমাদের হায়েস্ট ডিগ্রি কত হবে, সেগুলোর বিচার অষ্টম ঘর থেকে হয়। অষ্টম ঘর থেকে লটারি বিচার হয়। হঠাৎ করে কোনো লটারি সুযোগ এসে গেল, সেটা পেয়েও গেল, এর বিচার আমরা অষ্টম ঘর থেকে করে থাকি। অষ্টম ঘর থেকে আমরা আয়ু বিচার করে থাকি, যে কতদিন বাঁচবে। এর সঙ্গে সঙ্গে অষ্টম ঘর থেকে আমরা আহ, যে বড় বড় ফাঁড়াগুলো হয়, অনেকে দেখে জ্যোতিষীরা বলে যে অমুক বয়সে অমুক জায়গা থেকে ফাঁড়া আছে, বড় বিপদ আছে, সেখানে যাবেন না, সেটা করবেন না, এই সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেকটা অষ্টম ঘর থেকেই দেখবো। নবম ঘর, নবম ঘর থেকে আমরা কি দেখি? নবম ঘরটা মেনলি ধর্ম বা ভাগ্যের ঘর। এই ঘর থেকে আমরা পূর্বজন্মকে দেখছি, আমরা তপস্যাকে দেখছি, সেই ব্যক্তির তপস্যা। গুরুর অনুগ্রহ, গুরুর অনুগ্রহ মানে হচ্ছে গুরু কৃপা, বা সঠিক গুরু সে পাবে কি পাবে না, এই ব্যাপারটা আমরা পুরোপুরি নবম ভাব থেকে দেখছি। আমরা ভাগ্যকে নবম ঘর থেকে দেখছি, সেই ব্যক্তি ধার্মিক হবে কি হবে না, এটাকে আমরা নবম ঘর থেকে দেখছি। তার সঙ্গে সঙ্গে দেখছি দূরদেশে ভ্রমণ। দূরদেশে ভ্রমণ মানে আউট অফ কান্ট্রি না, আউট অফ কান্ট্রি না, দূরদেশ ভ্রমণ অর্থে এখানে বোঝানো হয়েছে আউট অফ স্টেট। তারপর আর কি আছে? রক্তবাহী নালী, যত আমাদের শিরা উপশিরা আছে, রক্তবাহী নালী যেগুলো আছে, সেই সমস্ত জায়গাকে নবম ভাব ইন্ডিকেট করে। যেমন আর কি করে? আর হচ্ছে যত নারী আছে শরীরে, আমাদের শরীরে পেটের মধ্যে টোটাল নারী আছে 3.5 লক্ষ। সেই 3.5 লক্ষ নারীর মধ্যে আবার 72,000 নারী প্রধান। 72,000 নারীর মধ্যে আবার 11খানা নারী প্রধান। সেই 11টার মধ্যে আবার 3টে নারী প্রধান, সেখান থেকে আবার একটা নারী প্রধান। তো এইরকম ভাবে ভাগ রয়েছে। সেই সমস্ত প্রকার নারীকে আমরা নবম ভাব থেকে বিচার করব। এবং উরু ভাবকে, উরু উরু থেকে শুরু করে জানু পর্যন্ত, মানে জানুর একটু আগে অব্দি, জানু মানে হাঁটু, হাঁটু একটু আগে অব্দি, এই পুরো ভাগটা নবম ভাগের মধ্যে পড়ে। এইবার আসছি দশম ভাব। দশম ভাব কিসের ভাব? দশম ভাব হচ্ছে আমাদের কর্মের ভাব, কর্মজীবনের ভাব। মান সম্মান, প্রতিপত্তি, পদ মর্যাদা, বিদ্যাজনিত জনিত যশ, অর্থাৎ সে এখন হতে পারে ব্যক্তি পিএইচডি করে নিয়েছে, কিন্তু পিএইচডি করার পরেও অনেক ব্যক্তি আছে যারা যশ মান পায় না, যারা এমন এমন কাজ করে যে কাজের জন্য তারা অসম্মান প্রাপ্ত হয়। আবার এমনও ব্যক্তি আছে যে খুব বেশি পড়াশোনা জানে না, কিন্তু সে তার বিদ্যার জন্য, তার জ্ঞানের জন্য বিখ্যাত হয়েছে, মর্যাদা পেয়েছে। সেই সব বিচার আমরা দশম ঘর থেকে করব। দশম ঘর থেকে আমরা কর্মের বিচার করব, যে কর্মে কতটা সফলতা পাবে, এর কর্মজীবন কেমন কাটবে, এগুলো আমরা সব দশম ঘর থেকে বিচার করব। তারপর পারিবারিক আস্থা,
বা পারিবারিক আস্থা বলি বা পারিপার্শ্বিক আস্থা, এই সমস্ত কিছু আমরা দশম ভাব থেকে বিচার করি। সাপোর্ট, বন্ধু বান্ধবের সাপোর্ট বলুন বা পরিবারের সাপোর্ট বলুন, এই সবই কিন্তু আমরা দশম ঘর থেকে বিচার করবো। জানু, এই যে জানু বলছিলাম, জানু মানে হাঁটু, এই হাঁটুর বিচার আমরা দশম ভাব থেকে করবো। শরীরের হাড় ও মাংস, শরীরে আমাদের যত হাড় আছে, সমস্ত হাড়, 210খানা হাড় এবং মাংস, মেদ, অস্থি, এই সমস্ত বিচার আমরা দশম ভাব থেকে করবো। কেমন? 11 নম্বর ঘর, 11 নম্বর ঘর হচ্ছে লাভের ঘর। লাভ মানে বাস্তুর ক্ষেত্রে আমরা যেটা করেছি, 11 নম্বর ঘর মানে হচ্ছে এই ইচ্ছাপূর্তির দিক, মানে যেমন পশ্চিম দিক, ঠিক তেমনি জ্যোতিষের ক্ষেত্রে ইচ্ছাপূর্তির ঘর মানে হচ্ছে 11 নম্বর ঘর। 11 নম্বর ঘর এমন একটা ঘর, 11 নম্বর ঘরে যে কোনো গ্রহ চলে যায়, যে কোনো গ্রহ, খারাপ থেকে খারাপতর গ্রহ যদি 11 নম্বর ঘরে গিয়ে বসে, সে শুভফল দিতে বাধ্য, শুভফল দিতে সেই গ্রহটা বাধ্য। ঠিক যেমন একটা আন্ডারওয়ার্ল্ডের বড় মাফিয়াও যদি মন্দিরে চলে যায়, সে সেখানে গেলে হাত জোর করে দাঁড়াতে বাধ্য হয়। যতই তার মধ্যে অহংকার থাকুক, যতই তার মধ্যে পাপ থাকুক না কেন, মন্দিরে বা কোনো মন্দির সামনে গেলে সে হাত জোরে করে থাকতে বা হাত জোরে করে প্রণাম করতে বাধ্য হয়। ঠিক তেমনি গ্রহরা যতই খারাপ হোক না কেন, যদি তার অবস্থানটা 11 নম্বর ঘরে হয়, তাহলে সে শুভ ফল দিতেও বাধ্য হয়। 11 নম্বর ঘরটাই আমরা কি বিচার হচ্ছে 11 নম্বর ঘর থেকে? 11 নম্বর ঘর থেকে লাভ বিচার হচ্ছে, অর্থাগম, অর্থাৎ অর্থ যে যাওয়া আসার ব্যাপারটা, কত অর্থ আসবে কত অর্থ যাবে, এই বিচারটাও কিন্তু আমরা 11 নম্বর ঘর থেকে করব। কেমন? তারপর জ্যেষ্ঠ ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই। 3 নম্বর ঘর থেকে যে ভাইয়ের বিচারটা করছি আমরা, সেটা ছোট ভাইয়ের বিচার করছি। কেমন? আর 11 নম্বর ঘর থেকে বড় ভাইয়ের বিচার হয়। ভগ্নী, ভগ্নী অর্থাৎ দিদি বা বোন, এর বিচারটা 11 নম্বর ঘর থেকে হয়। আয়ের ঘর 11 নম্বর ঘর, আত্মীয় স্বজনের বিচার আমরা 11 নম্বর ঘর থেকে করি। ইচ্ছাপূর্তির বিচার আমরা 11 নম্বর ঘর থেকে করি। তার সঙ্গে সঙ্গে 11 নম্বর ঘর থেকে আমরা আর কি করতে পারি? 11 নম্বর ঘর থেকেও আমরা যাত্রাকে দেখি, বিদেশ যাত্রা নয়। 11 নম্বর ঘর থেকে আমরা দেখি আমাদের শিফটিং। শিফটিং মানে হচ্ছে, আজকে আমি কলকাতায় আছি, আমি এখানে থাকতে ভালো লাগছে না, আমি এখান থেকে শিফট করে আমি এখন দিল্লি চলে যাব। তো এই যে শিফটিং, এই শিফটিংটাকে আমরা 11 নম্বর ঘর থেকে দেখি। 12 নম্বর ঘর ব্যয়ের ঘর, মেনলি ব্যয়ের ঘর। তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত জিনিস রয়েছে, কি না, বাম পদ। বাম পদ মানে বাঁ দিকের পা, বাঁ পাটাকে আমরা দেখবো 12 নম্বর ঘর থেকে। বাম চক্ষুকে দেখবো 12 নম্বর ঘর থেকে। ভোগ, সেই ব্যক্তি কতটা ভোগী হবে, তার মধ্যে ভোগ আকাঙ্ক্ষা কতটা থাকবে, সেই ভোগটাকে আমরা দেখবো 12 নম্বর ঘর থেকে। রাজদণ্ড, রাজদণ্ড মানে হচ্ছে কোনো খারাপ কাজ করেছে, এবার তাকে সরকার দণ্ড দেবে বা কোর্ট তাকে শাস্তি শোনাবে, শাস্তিটা কতটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে পারে, সেই জিনিসটা আমরা 12 নম্বর ঘর থেকে বিচার করব। দূর দেশে ভ্রমণ, এইবার আসছে দূর দেশে ভ্রমণ, অর্থাৎ 12 নম্বর ঘর থেকেই আমরা বিদেশ যাত্রাকে বিচার করতে পারি, মানে আউট অফ কান্ট্রি। আউট অফ কান্ট্রির বিচারটা আমরা এই দ্বাদশ ঘর থেকে করব। যেমন তারপর কি আসছে? তারপর আসছে শয়নাদি। শয়নাদি মানে হচ্ছে আমাদের বিছানা, আমাদের শোবার ঘর। এই শোবার ঘরটাকে বোঝায় 12 নম্বর ঘর, বা শয্যা সুখ আমরা বলতে পারি। এই শয্যা সুখ, এটা তো আমাদের 12 নম্বর ঘর, দ্বাদশ ঘর বোঝায়। দ্বাদশ ঘর আমরা দেখলাম, দ্বাদশ ঘর বেশিরভাগটা খারাপের দিকে যাচ্ছে, আবার কিছুটা ভালোর দিকে আছে। কিন্তু দ্বাদশ ঘর এমন একটা ঘর, দ্বাদশ ঘর যদি কারোর খুব ভালো হয়ে যায় না, সেই দ্বাদশ ঘরই সেই ব্যক্তিকে মোক্ষের দিকে নিয়ে যেতে পারে। দ্বাদশ ঘর এমন একটা ঘর, দ্বাদশ ঘর থেকে, দ্বাদশ ঘরে গিয়ে সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে দ্বাদশ ঘরে গিয়ে, এটাকে মোক্ষের ঘরও বলা হয়। কখন মোক্ষের যোগ তৈরি হয় না, যদি দ্বাদশ ঘরটা কুম্ভ হয়। এটা প্রথম ল। প্রথম লটা কি?
না, দ্বাদশ ঘরটা যদি কুম্ভ হয়, দ্বাদশ ঘরটা কুম্ভ কখন হবে? না, যখন মীন হবে লগ্ন। মীন যখন লগ্ন হবে, মীন লগ্ন হলেই দ্বাদশ নম্বর ঘরটা হবে কুম্ভ। আর সেই কুম্ভে যদি শনি থাকে ত্রিকোণ হয়ে, অর্থাৎ নিজের ঘর, ত্রিকোণ কি উচ্চস্থ কি নিচস্থ কি এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো যদি শনি থাকে দ্বাদশে কুম্ভের ঘরে, তাহলে সেই ব্যক্তির মোক্ষযোগ তৈরি হলো। আবার যদি লগ্নটা মীন না হয়ে মকর লগ্ন হয়, মকর লগ্ন হলে দ্বাদশ ঘরটা কোথায় হচ্ছে? ধনুতে হচ্ছে, তাই না? এই ধনুর ঘরে যদি কেতু বসে থাকে, ধনুতে যদি কেতু বসে থাকে, লগ্ন তাহলে মকর হয়, তখনও কিন্তু মোক্ষযোগ তৈরি হয়। এই দুটো কন্ডিশনেই কিন্তু মোক্ষযোগ তৈরি হয়। আর মোক্ষ প্রদায়ক গ্রহ কারা? মোক্ষ প্রদায়ক গ্রহ মাত্র তিনটে। নবগ্রহের মধ্যে মাত্র তিনটে গ্রহ আছে যে মোক্ষ প্রদান করতে পারে। কি কি সেই গ্রহ? সেই গ্রহ হচ্ছে, সর্বপ্রথম আসে কেতু, শনি, বৃহস্পতি। এই তিনটে গ্রহই থাকে যে মোক্ষ প্রদান করে। আর এই তিনটে গ্রহের সংযোগ আর দ্বাদশ ঘরের সংযোগ যদি মিলে যায়, যদি অ্যাকিউরেট যোগ হয়ে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জন্মটাই সেই ব্যক্তির শেষ জন্ম, তাকে আর জন্মাতে হবে না, কারণ তার মোক্ষ যোগ তৈরি হয়ে গেছে। এটা হয়তো বুঝতে অনেকের অসুবিধা হতে পারে, একটু মাথার উপর দিয়ে যেতে পারে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা ব্যাখ্যা করবো পরে পরে। বাট আমাকে আর একবার একটু বলবেন বিষয়টা একটু, এই জায়গাটা, এই মুখ্য যোগের জায়গাটা। মোক্ষ যোগের জায়গা হচ্ছে দ্বাদশ ঘর থেকে আমরা মোক্ষের বিচার করে থাকি। দ্বাদশ ঘরটা যদি কুম্ভ হয়, দ্বাদশ ঘরটা কুম্ভ তখনই হওয়া পসিবল যখন লগ্নটা মীন হবে। এবার এই কুম্ভ নামক দ্বাদশ ঘরে যদি শনির অবস্থান হয়, তখন মোক্ষ যোগের সৃষ্টি হয়। আর একটা দ্বাদশ ঘর হয় যেটা আমরা ধনুকে ধরি। ধনু দ্বাদশ ঘর তখনই হয় যখন মকর লগ্ন হবে। তো মকর লগ্নের দ্বাদশ ঘর হলো ধনু। আর এই ধনুতে যদি কেতু বসে থাকে, আর সেই কেতুর ওপর যদি বৃহস্পতি বা শনির প্রভাব থাকে বা দৃষ্টি থাকে, তখন কিন্তু মোক্ষযোগটা একদম কনফার্ম হয়ে যায়। এই দুটো কন্ডিশনই হয় মোক্ষযোগের। খুব রেয়ার হয় এটা, কিন্তু মারাত্মক ফলদায়ী হয়। মোক্ষযোগ অর্থাৎ তাকে আর পৃথিবীতে জন্মাতে হবে না, এটাই তার শেষ জন্ম। আচ্ছা, মোক্ষ মানে মৃত্যুর পরে মোক্ষ না জীবন মুক্ত? জীবন মৃত্যু থেকে যে সম্পূর্ণরূপে উদ্ধার পেয়ে যাবে, হ্যাঁ, তাকে সেটা আর তো জন্মাতে দুরকম হবে না, আর হতে পারে। মরতে হবে না। না, হ্যাঁ, কেউ তো দেশের থেকে অবশ্যই জীবন মুক্ত হতে পারে। মানে মৃত্যুর আগে মোক্ষ হতে পারে একটা, জীবন মুক্ত আর একটা মৃত্যুর পরে একটা মুক্ত হতে পারে। হ্যাঁ, এটা এটা মৃত্যুর পরকে বোঝায়। এটা মৃত্যুর পরের মোক্ষকে বোঝায়। হ্যাঁ স্যার, স্যার আমি বলছি এই যে দুটো আপনি ওয়ে বললেন, এই দুটো ছাড়া আর কোনোভাবে মোক্ষ সম্ভব নয় তাহলে? মানে এই যে এই না, দুটো আর যে মানে মকর আর মিন বললেন, এছাড়া সম্ভব নয়? না, আর পসিবল না। এই দুটো যোগই আছে, খুব প্রবল যোগ হয়। এটা ঠিক যুক্তিযুক্ত হলো কি জানেন, মীন লগ্ন মকর লগ্নের মানুষরা মুক্তি পাবে, বাকিরা পাবে না। এটা আমাদের ঠিক হচ্ছে না। বুঝতে পারলাম না কথাটা আপনার। মীন লগ্ন আর মকর লগ্নের লোকেরা খুব লাভ করবে আর বাকিরা করবে না, এটা কি যুক্তিযুক্ত হচ্ছে? বাকিরা করবে না ব্যাপারটা নয়, ব্যাপার হচ্ছে কিছু জনের ভাগ্য থাকে, যেরকম এক একজনের ভাগ্যেই আছে যে প্রচুর ধন অর্জন করবে, এর যোগ হয়ে আছে, এ ধন অর্জন করতে চাক না চাকে ধন পাবেই পাবে, এ কোটিপতি হবেই, এর যোগ আছে। এ এমনিতে হবে, অমনিতেও হবে। তা এর অর্থ কি এইটা যে এ এ ছাড়া অন্য কেউ কোটিপতি হতে পারবে না? এই যোগ জানলে সে হতে পারবে না? না, এই যোগটা তো যে কোনো লগ্নের ক্ষেত্রেই হতে পারে, কারণ পৃথিবীর জমিনের দেখি এই যত বড় বড় লোক আছে। কিরকম, এই মোক্ষ যোগটা কিরকম যোগ? এই মোক্ষ যোগটা হচ্ছে সেই ব্যক্তি চাক বা না চাক তার মোক্ষ হবেই। বোঝা গেল? এটা যোগ, এটা নির্ধারিত হয়ে আছে, এটা হবেই। সে মোক্ষ চাক চাই না চাক, সে মোক্ষ পেয়ে যাবে।
কিন্তু এর মানে এটা কখনই নয় যে এই লগ্ন ছাড়া অন্য কোনো লগ্নে আছে আর সে মোক্ষের জন্য সাধনা করছে, বহু যুগ ধরে সাধনা করছে, সিদ্ধিলাভ করে ফেলে তার মুখ্য হবে না, এমনটা কখনো নয়। এইটা হচ্ছে স্বাভাবিক যোগ। আর এটাও বলা যায় না যে এই যোগটা নেই মানে তো মুক্ত হবে না, এটা ভুল কথা। চেষ্টায় সবই হয়, কিন্তু কিছু কিছু থাকে স্বাভাবিক ব্যাপার যেটা ঈশ্বর প্রদত্ত। যেমন কৃষ্ণ অবতার হিসেবে এসেছিল, কৃষ্ণ অবতার হিসেবে এসে তার একটা শক্তি ছিল। কেন ওই যুগে এমনও লোক ছিল যে কৃষ্ণের থেকেও অনেক বেশি শক্তিশালী ছিলেন সেই সময়, এখনো বর্তমানে রয়েছে। আর সে কি করে হলো? যে যেটার জন্য প্রধান। এমনও ছক আছে, দারিদ্র যোগ আছে, রবি আর শুক্র দারিদ্র যোগ হয়। তো রবি শুক্রের দারিদ্র যোগ আছে থাকা সত্ত্বেও সে কয়েক কোটি টাকার কোম্পানি চালায়। কিভাবে চালাতে পারে? সম্ভব? পসিবল? পসিবল। কিরকম? সে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা তার লেবারদের মাইনে দিচ্ছে, কিন্তু মাসের শেষে তার হাতে টাকা থাকে না, অথচ কোম্পানি চলছে রমরমিয়ে। দারিদ্র যোগ। তাহলে কোম্পানি চলছে কি করে? এত টাকা লোক মাইনে দিচ্ছে কি করে? কোথাও না কোথাও তার শনি এবং রবি দুজনই স্ট্রং হয়ে বসে আছে, তার দশম ঘরটা স্ট্রং হয়ে বসে আছে। এই কারণের জন্য তার এত বড় একটা কোম্পানি চলছে, কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগের কারণে সে নিজে টাকা রাখতে পারছে না। এটাও তো একটা ব্যাপার যে রবি শুক্র দারিদ্র যোগ না থাকা সত্ত্বেও দেখা গেছে যে সে কোনো সঞ্চয় করতে পারছে না। অবশ্যই হয়, অবশ্যই হয়। যদি কারো রবি ধরুন শুক্রের যতটুকু দারিদ্র যোগ কেতু নেই। যদি দ্বিতীয় থাকে, কেতু যদি বলে নাকি দ্বিতীয় থাকে, তাহলে সেক্ষেত্রে তার সঞ্চয় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ অবশ্যই, কেতু দ্বিতীয় আছে মানে সেক্ষেত্রে সঞ্চয় বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং শুধু ওটাই না, তার সঙ্গে সঙ্গে একাদশ ঘরটাও কোথাও না কোথাও দুর্বল থাকে। যদি কারোর একাদশ ঘর স্ট্রং হয় না, দ্বিতীয় কেতু থাকুক বা দারিদ্র যোগ থাকুক, আর তার সঙ্গে সঙ্গে যদি একাদশের সঙ্গে বা একাদশ পতির সঙ্গে বৃহস্পতির কানেকশন হয়ে যায়, কোনো দারিদ্র যোগ তাকে আটকাতে পারে না, সে ইনকাম করবেই করবে। এই অবধি বলুন যে যেটা আমি এখন ব্যাখ্যা করলাম সেটা বোঝা গেল কি যায়নি? এটা একটা প্রশ্ন বুঝেছি। ছিল স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার জেল যাত্রা বলছেন অষ্টম ভাবের সঙ্গে, আচ্ছা জেল যাত্রায় দ্বাদশ ভাবের কানেকশন থাকতে হয় না? যে ওগুলো আমরা পরে পড়বো যে এক একটা কোনো ঘর বা কোনো গ্রহ একা কোনো ফল দিতে পারে না, তার সঙ্গে কম্বিনেশনের প্রয়োজন হয়। জেল যাত্রার জন্যও আমরা 6, 8, 12 তিনটেকেই দেখতে হয়। এখন কেবলমাত্র আমরা ঘর ইন্ডিভিজুয়ালি পড়ছি তাই একটা 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 করে পড়ে পড়ে যাচ্ছি। যখন বিচারে আসবো তখন দেখবো আরো একটু এটা সাবজেক্টটা কঠিন, এখন সহজ করে পড়ছি, বিচারে ঢুকতে আর একটু কঠিন হবে, আর একটু কমপ্লিকেটেড হবে। আপনি বললেন পঞ্চম ঘরে পিতা হয়, আবার মানে নবম আর দশম ঘরেও হয়, এটা একটু ব্যাখ্যা করে বলবেন? আমি ঠিক শুনতে পেলাম না আপনার কথাটা। পঞ্চম ঘরে পিতার জায়গা বললেন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি পঞ্চম ঘরে আপনি পিতার জায়গায় কোন কোন মতে বললেন, আবার সেটা নবম দশম ঘরেও বললেন। এটা একটু হ্যাঁ। ব্যাখ্যা করে মানে কি ব্যাপারটা বুঝিয়ে হ্যাঁ, বললে ভালো হয়। পঞ্চম ঘরে পিতার সম্বন্ধ এখানে মতান্তর রয়েছে। আমরা বিশেষ ক্ষেত্রে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা পঞ্চম ভাবকে পিতার সঙ্গে গোলাই না। যেমন পিতার সঙ্গে নবম এবং দশম এই দুই ভাবই যায়, নবম ভাব এবং দশম ভাব এই দুই ভাব মতই দুটো ভাবই পিতার সঙ্গে যায়। এখানে আবার একটুখানি মতান্তর এখানেও চলে আসে, যেরকম বশিষ্ঠ বলছেন যে পিতার ভাব দেখতে গেলে দশম ভাবকে আমরা দেখবো। কেমন? সেক্ষেত্রে আবার যদি আমরা একটু এতে একটু আগে আসি, যে বরাহ মিহিরের এতে চলে আসি বা ভৃগুতে চলে আসি, সেখানে দেখতে পাবো আমরা পিতার সঙ্গে নবম ভাবকে দেখা হয়। তো পিতার ক্ষেত্রে আমরা দু রকম ভাবকে দেখে দেখি, নবম এবং দশমকে।
নবম এবং দশমের মধ্যে যদি সম্বন্ধ হয়ে যায় তখন পিতার জায়গাটা উত্তম হয়ে যায়, খুব ভালো হয়ে যায়। তবে আমি প্র্যাকটিক্যালি যে কটা কেস দেখেছি সে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিতার ভাবের সঙ্গে নবমটা বেশি ম্যাচ করে। দশমটা হয়তো ম্যাচ করে না এমনটা না, নবমটা বেশি ম্যাচ করে। এবার এইটা যেখানে মতান্তর থাকে না, গ্রন্থেতেই আমাদের প্রাচীন গ্রন্থে যেখানে মতান্তর রয়েছে, সেক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থেকে বিচারটা করতে হয়। কিরকম ভাবে না, প্রথমে দেখলাম যে পিটার ক্যারেক্টার কিরকম, তার সিমটম কি আছে। একটা নবম ভাবকে দেখেই যেটা আমাদের মনে হলো যে প্রথমে এই বিচারটা পিতার সঙ্গে মিলতে পারে, সেটা আমরা প্রথমে ক্লায়েন্টকে বললাম যে এটা কি এরকম। যদি অপোজ করে না এরকম না, তখন দশম ভাবকে দেখবো, তখন দশমের সঙ্গে পুরো ক্যারেক্টার ম্যাচ করে যাবে। যদি প্রথম কথাতেই ম্যাচ হয়ে যায় নবমের সঙ্গে, তখন যাতে নবমের সঙ্গে ক্যারেক্টার ম্যাচ করবে, কারণ ক্যারেক্টারের পার্থক্য হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ব্যক্তির পিতার সঙ্গে দশম ম্যাচ করছে, আবার কোনো কোনো ব্যক্তির পিতার সঙ্গে নবম ম্যাচ করছে। বুঝতে পেরেছি, মানে পিতার ক্যারেক্টার অনুযায়ী সেক্ষেত্রে বিচার করতে হবে, একদম তাই তো? একদম একদম। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে। এখানে দ্বাদশ ঘরে বামপদ বামচক্ষু বলেছেন, কিন্তু হ্যাঁ। ডানপদ ডানচক্ষুর জায়গাটা কোনটা? ঠিক তার অপোজিটে, ব্যয়ের অপোজিট কোনটা? ষষ্ঠ ভাব। আচ্ছা, এখানে এখানে এই ভাবটাকে দেখে বা এই ছকটাকে দেখে আমরা খুব বেশি একটা ভাবতে পারবো, যে ভাবটা আমরা যে ঘরে দেখতে পাচ্ছি ঠিক তার অপোজিট ভাব তার অপোজিট ঘরেই হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, একদম। প্রত্যেকের ক্লিয়ার এটা? ইন্দ্রাণী দেবী, আপনার পরিষ্কার হয়েছে? শুনতে পেলাম না। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা নেক্সট ছবিটা দেখিয়ে নিই একবার। নেক্সট ছবিটা কি বলছে না, এটাও খুব ইজি ব্যাপার। এখানেও সেই মিত্র শত্রু সম ব্যাপারটা রয়েছে, যেটা আমরা আগের দিনে পড়েছি। কেমন? এইবার এটার সঙ্গে একটুখানি এক্সট্রা কিছু অ্যাড করা আছে। কি অ্যাড করা আছে? কোন লগ্নে কোন গ্রহগুলো পাপক গ্রহ হয় আর কোন গ্রহগুলো শুভ গ্রহ হয়। লগ্ন যদি মেষ হয়, মেষ লগ্নে পাপক গ্রহ কি কি থাকে? শনি বুধ শুক্র এরা পাপক গ্রহ হয়, রবি এবং বৃহস্পতি এরা শুভ গ্রহ হয়। বৃষ লগ্নের ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি শুক্র এই তিনটে পাপক গ্রহ, রবি আর শনি হচ্ছে শুভ গ্রহ। মিথুন রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে রবি মঙ্গল বৃহস্পতি পাপক গ্রহ, শুক্র শুক্র এখানে একাই হবে শুভ গ্রহ। কিন্তু এখানে আবার প্রশ্ন চলে আসে, শুক্র একা কেন হবে? আমরা শুভ গ্রহ হিসেবে কাকে ধরছি আর পাপক গ্রহ হিসেবে কাকে ধরছি, যদি একটু ভেবে দেখি। কেনই বা ধরছি এদেরকে শুভ থেকে পাপক গ্রহ? এই কারণ ধরছি, মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি হচ্ছে শনি। কেমন? মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি শনি হওয়ার দরুন আমরা শনিকে পাপক গ্রহ ধরছি। বুধকে কেন ধরছি? বুধকে এই জন্য ধরছি কারণ বুধ হচ্ছে তৃতীয় পতি, 3 নাম্বার পতি হচ্ছে বুধ। এই কারণের জন্য আমরা বুধকে ধরছি পাপক গ্রহ। আর শুক্র কোথাকার পতি? না, শুক্র হচ্ছে সপ্তম পতি, এবং সপ্তম পতির সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতিও বটে, কিন্তু সপ্তম পতি হেতু পাপক গ্রহ ধরা হচ্ছে। কেমন? 3, 7 আর 11, 3, 7 আর 11-র ক্ষেত্রে এই তিনটে ঘরকে আমরা পাপক গ্রহ হিসেবে বিবেচিত হয়। কেমন? আবার শুধুমাত্র 3, 7, 11ই নয়, অনেকগুলো ঘরই আছে পাপক গ্রহ হিসেবে, এইগুলোকে প্রধান হিসেবে নেওয়া হয়। কি কি রয়েছে? মেনলি ধরা হয় 3, 6, 3, 6, 8, 12, 3, 6, 8, 12 এটা একটা সাইডে গেল। আর একটা আসে 3, 7, 11, এইটা একটা আসে। কেমন? তবে এদের মধ্যে আমরা বেশি করে যেগুলোকে নেব
সেগুলো হচ্ছে 3 নাম্বার, 7 নাম্বার, 11 নাম্বার, এগুলোকে বেশি ভাবে নেবে। শুভ তৃতীয় ঘরটাকে কেন এবং বৃহস্পতি। হ্যাঁ বলুন। তৃতীয় ঘরটা কেন নেবেন? তৃতীয় ঘরটা তো ভালো ঘর। না, তৃতীয় ঘর ভালো ঘর কোন দিক থেকে? পরাক্রম বললেন ওটা। আচ্ছা, পরাক্রম। তাহলে সপ্তম ঘরটা খারাপ ঘর কোন দিক থেকে হলো? সপ্তম ঘরটা খারাপ ঘর কেন? এটা না, আর আপনি সপ্তম বলুন। ঘরে তো ওই নষ্ট দ্রব্যও আছে। না, ওটার জন্য না। ব্যাপারটা বুঝতে হবে। এখানে আমরা পাপগ্রহ নাম দেয়া হয়েছে। পাপগ্রহ নাম কেন দেওয়া হয়েছে আলাদা ব্যাপার সেটা। খারাপ নয়। পাপগ্রহ বা 3 নাম্বার ঘরটা 7 নাম্বারটা খারাপ বলছি না, খারাপ নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে 3 নাম্বার ঘর থেকে আমরা প্রচন্ড রকম ঊর্জা পেয়ে থাকি। আর পাপগ্রহর কাজ কি? পাপগ্রহর কাজ পাপ করানো না, পাপ করানো কখনোই নয়। পাপগ্রহের কাজ হচ্ছে ব্যক্তিকে উচ্চ জায়গায় তোলা। শুভগ্রহ পাপগ্রহের পার্থক্যটা কোথায়? শুভগ্রহ আমাদের মধ্যে সত্ত্বগুণের প্রভাব বেশি ঘটায়। সত্ত্বগুণ মানে হচ্ছে আমাদের কিছু চাওয়ার থাকে না, ব্যালেন্স করে চলতে শেখায় শুভগ্রহ। আর পাপগ্রহ কি করে? পাপগ্রহ লড়তে শেখায়, অন্যায়ের বিরুদ্ধেই হোক বা কোনো কোর্ট কেসের বিরুদ্ধেই হোক বা বন্ধু বান্ধবদের অনৈতিকর কথার বিরুদ্ধেই হোক। পাপগ্রহগুলোই কিন্তু মেনলি ব্যক্তিকে প্রতিষ্ঠা দেয়, শুভগ্রহ দিতে পারে না। পাপগ্রহ যদি পাপ ক্ষেত্রে থাকে, ভালো করে বুঝবেন এটা, পাপগ্রহ যদি পাপ ক্ষেত্রে থাকে তাহলে সেই ব্যক্তির সীমা পরিসীমা কেউ স্পর্শ করতে পারে না, তার উন্নতি এতটাই হয়, চরম লেভেলে হয়। আর পাপগ্রহ যদি শুভ ঘরের বা শুভ গ্রহের ক্ষেত্রে থাকে তাহলে সেই পাপগ্রহই সেই ব্যক্তিকে এমন নিচে নামিয়ে আনবে সেই ব্যক্তির পক্ষে ওঠা সম্ভব নয়। আবার শুভ গ্রহ যদি শুভ ক্ষেত্রে থাকে তাহলে সেই ব্যক্তির মতন সৎ, ধার্মিক, সত্যবাদী দ্বিতীয় কেউ হতে পারে না। আবার সেই শুভগ্রহ যখন পাপ ক্ষেত্রে বা পাপ গ্রহের সঙ্গ করবে তখন সেই ব্যক্তির মন থেকে ধর্মভাব চিরতরে চলে যাবে। এই পাপগ্রহ আর শুভগ্রহ ক্ষেত্রে এটা বোঝানো হয়েছে, যদি এই পাপগ্রহ এই লগ্নে, মেষ লগ্নে পাপগ্রহকে শনি বুধ শুক্র, শুভগ্রহকে রবি বৃহস্পতি, যদি কোনোভাবে শনি বুধ শুক্রের সঙ্গে রবি বৃহস্পতির সম্পর্ক হয়ে যায় কোনো না কোনোভাবে, সে দৃষ্টি হোক, ঘরের মাধ্যম দিয়ে হোক, নক্ষত্রের মাধ্যম দিয়ে হোক, কোনো না কোনোভাবে যদি এই গ্রহদের মধ্যে সম্বন্ধ হয়ে যায় মেষ লগ্নের ক্ষেত্রে, তখন সেই ব্যক্তির জীবনে অশুভ বা সমস্যার সম্মুখীন তাকে হতে হবে। আরেকবার বলবেন এটা? মেষ লগ্নের ক্ষেত্রে পাপগ্রহের সঙ্গে যদি শুভ গ্রহের কানেকশন হয়ে যায় তাহলে সেই ব্যক্তির লাইফে অবস্ট্রাগল আসবে। যদি পাপগ্রহের জায়গায় আর শুভগ্রহের জায়গায় থাকে তাহলে তার উন্নতি কেউ আটকাতে পারবে না। মেনলি পাপগ্রহ আর শুভগ্রহের কনসেপ্টই এটা। পাপগ্রহ নাম কেন দেওয়া হয়েছে? না, ব্যাপার হচ্ছে অনেক সময় লড়তে গিয়ে আমাদের অনেক ভুল কাজ করতে হয়। ঠিক যেমন ধর্মকে রক্ষা করতে গিয়ে যুধিষ্ঠিরকে মিথ্যে কথা বলতে হয়েছিল, আর এই কাজটা যুধিষ্ঠিরকে দিয়ে কোনো শুভগ্রহ করাতে পারতো না বা করাতে পারবেও না। এটার জন্য কোনো পাপগ্রহই দায়ী, কোনো পাপগ্রহই তাকে দিয়ে করিয়েছিল। ঠিক তেমনি কর্ণকে মারার সময় কর্ণকে মারার জন্য ছলের আশ্রয় নিতে হয়েছিল, তাকে নিশস্ত্র করে তাকে মারতে হয়েছিল। অর্জুন এটা কোনোদিনও করতো না, কিন্তু তাকে করানো হলো। কেন করানো হলো? না, পাপগ্রহের সাহায্য নিয়ে করানো হলো, কিন্তু ধর্ম রক্ষার্থেই করানো হলো। তো এই রকম কিছু কিছু কাজ থাকে যেটা শুভগ্রহরা করতে পারে না। কিছু কিছু কেন, অনেক কাজই থাকে আমাদের দৈনন্দিন জীবনে যেটা শুভগ্রহের দ্বারা করানো সম্ভব নয়। ব্যবসায়ীদেরকে প্রচুর মিথ্যে কথা বলতে হয়, কিন্তু সে বলছে আমি সৎভাবে ব্যবসা করি, মিথ্যে ছাড়া ব্যবসা হয় না। কে বলাচ্ছে মিথ্যে কথা বলছে? কোনো শুভগ্রহ না, তাকে বলাচ্ছে তৃতীয়স্থ বা দ্বিতীয়স্থ বা সপ্তমস্থ কোনো অশুভ গ্রহ, মানে পাপগ্রহ। অশুভ না, পাপগ্রহ। কনসেপ্টটা এটা। পাপ মানেই খারাপ, পাপ মানেই সে আমাকে সমস্যায় ফেলবে, এটা ভুল কনসেপ্ট, এটা হয় না। সমস্যায় ফেলে গ্রহদের জুতি, কোনোভাবে পাপগ্রহ আর শুভগ্রহের জুতি হয়ে যায়নি তো, কোনোভাবে পাপগ্রহের সঙ্গে শুভগ্রহের দৃষ্টির সম্পর্ক তৈরি হয়নি তো।
বা তাদের মধ্যে নক্ষত্রের সম্বন্ধ ঘটেনি তো, বা হাউস এক্সচেঞ্জ হয়নি তো, তখনই সমস্যাগুলো বা অবস্টাকেলগুলো আসে। পুরো কনসেপ্টটা এই লগ্নের সঙ্গে, লগ্নের সাপেক্ষে যে শুভগ্রহ পাপগ্রহের লেখাটা রয়েছে এখানে, কনসেপ্টটা আছে, পুরো কনসেপ্টের মধ্যেই লুকিয়ে আছে। পুরো কনসেপ্ট শুভগ্রহ মানে আমরা জানি কি প্লাসে মাইনাসে মাইনাসই তো হবে, প্লাস তো হবে না কখনো। প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক তেমনি যদি এই পাপগ্রহের সঙ্গে পাপগ্রহের সম্বন্ধ হয়ে যায় তখন তাদের প্লাস হয়ে গেছে, ওদের মতো শুভফল কেউ দিচ্ছেই না। আবার শুভগ্রহের সঙ্গে শুভগ্রহ জুতি হয়ে গেছে, ওদের মতো শুভফল কেউ দিচ্ছেই না। কিন্তু এই যখন পাপের সঙ্গে পুণ্যের বা পাপের সঙ্গে শুভের একটা মেলবন্ধন হবে তখনই সমস্যা তৈরি হয়। কনসেপ্টটা এটা। কোনো স্যার একাডেমি মাত্রায় হ্যাঁ বলুন। একাডেমি মাত্রায় একটু বলুন, ওখানে বলেন যেমন পাপগ্রহ বসলেও ভালো ফল দেবে, অথচ একাদশ প্রতিনিধি পাপগ্রহ হয়ে গেল। হ্যাঁ, কেন পাপগ্রহ হলো? একাদশ ঘর কিসের কাজ করছে? একাদশ ঘর অর্থাগমের কাজ করছে, অর্থাৎ অর্থকে আগমন করাচ্ছে, অর্থকে আকর্ষণ করে নিয়ে আসছে। কেমন? এবার যদি কোনো ব্যক্তি বলে আমি সৎ পথে উপার্জন করি, এটা সম্ভবই নয়। সৎ পথ কাকে বলে? সৎ পথ কাকে বলে? সৎ পথে যদি উপার্জন কেউ করতে পারে না। উপার্জন তো সৎ পথে হয় না। উপার্জন করতে গেলে কাউকে আহ, কারোর ওপর দিয়ে যেতেই হয়, চালাকি একটু তো করতেই হয়। সৎ পথে উপার্জন মানে আমি কাউকে কিছু করব না, কোনো কাজ করব না, প্রকৃতি থেকে যেটা আমি পাবো সেটাই আমি খাবো, সেটা সৎ পথ। সেটা সম্ভব নয় তো, কারণ সেক্ষেত্রে আমাকে সে যদি কোনো মনের আশ্রয় হয় নিতে হচ্ছে। প্রফেসর, হ্যাঁ বলুন। এই স্কুল টিচার হলো, প্রফেসর হলো, চাকরি করছে, সে যদি হ্যাঁ, ইনকাম হয়। তা বিদ্যা দ্বারা ধনুপার্জন সব থেকে বড় অপরাধ। বিদ্যা দ্বারা ধনুপার্জন সব থেকে বড় অপরাধ, সেটা শুভ কাজ কি করে হলো? বিদ্যা দানের করতে, বিদ্যা দান করতে বলা হয়েছে। বিদ্যা দান করো, সেখান থেকে দক্ষিণা পেতে পারো, সেখান থেকে আচ্ছা তাহলে মান্থলি স্যালারি, সেটা চাকরি হয়ে গেল তো। বিদ্যা দাসত্ব হয়ে গেল। সেটা তো সে স্টুডেন্টের কাছে নিয়ে সরকার থেকে দিচ্ছে, গার্জেনও এই করে যে পাচ্ছে। স্যালারিটা যদি দক্ষিণা ধরা হয়, দক্ষিণা তো আনলিমিটেড হয়, ফিক্স থাকে না তো। দক্ষিণা তো আনলিমিটেড হয়, সেটা ফিক্সড হয় কি করে? আমি কাউকে বিদ্যা দিচ্ছি, সে সে কি এই বিদ্যা দিচ্ছি সেই এইভাবে দিচ্ছে? সে জানে আমি এই বিদ্যাটা দিচ্ছি, আমাকে মাসের শেষে একটা বড় রকম কিছু পাবো আমি, তার মধ্যেই ভাবটা কাজ অলরেডি করছে, অটোমেটিক করছে। যদি তাকে বলা হয় এই তুমি বিদ্যা দান করে যাও কিন্তু পাওয়ার কোনো আশা করো না, সে আদৌ কাজটা করবে তো? চাকরি বলুন বা ব্যবসা বলুন, ইনকামের মাধ্যম তো মাত্র দুটো, নয় চাকরি নয় ব্যবসা, যাই হয়ে যাক না কেন। এই দুই ছাড়া ইনকামের আর কোনো রাস্তা নেই। তো এই দুই কাজের মধ্যেই কিন্তু সে কোনোভাবেই সৎ থেকে কাজ করতে পারবে না, সে যত বড়ই ধার্মিক হোক না কেন। হয় না, সম্ভব না। অর্থকে আনতে গেলে তাকে ছলের আশ্রয় নিতে হবে কোনো না কোনোভাবে, যেই হোক না কেন সে। স্যার তাহলে সৎ পথে রোজগার কোনটা? সৎ পথে রোজগার, সৎ পথে বলে রোজগার, রোজগার সৎ পথে করা যায় না। রোজগার সৎ পথে হয় না, একমাত্র দান দক্ষিণাই হয় যেটা সৎ পথে পাওয়া যায়। আর দান দক্ষিণা কিরকম নেওয়া উচিত? যে আজকের খোরপোশটা আমার চলে যাবে এরকম দান, কালকেরটা ভাবা যায় না। কালকে আমার কিভাবে চলবে এটা হয় না। এইবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি আমরা অসৎ পথে উপার্জন করছি? না, অসৎ পথে করছি না। সৎ পথে করছি না এর মানে এটা কখনোই না যে অসৎ পথে ইনকাম করছি, অসৎ পথে করছি না। ইনকামটা করার জন্য আমরা বুদ্ধির প্রয়োগ করছি, ইনকামটা করার জন্য আমরা কোথাও না কোথাও গিয়ে ছলের আশ্রয় নিচ্ছি। এই কারণের জন্য একাদশ ঘরটাকে পাপগ্রহ বলা হয়েছে, কারণ ছল ছাড়া বা বুদ্ধির প্রয়োগ কোনো শুভগ্রহ করতে পারবে না। সেই প্রয়োগটা করতে গেলে আমাদের একাদশের সাহায্য নিতে, মানে পাপগ্রহের সাহায্য নিতে হবে, তাছাড়া সম্ভব নয় সেটা।
এইখানে এই সমস্ত উদাহরণ বা কথাগুলো বলতে গেলে অনেকটা আমাদের একটু দার্শনিক তত্ত্বকে টেনে আনতে হয়, যে তাহলে কিছুই করা ঠিক নয়, সবই তো হিংসা। মাছ মাংস খাওয়া যেন হিংসা করে খাওয়া হচ্ছে, তাহলে তো গাছপালা খাওয়া ঠিক না, ভেজিটেরিয়ান হওয়া ঠিক না। তো এই ধরনের কিছু কিছু কথা এখানে উঠে আসবে, তো সেটা আলাদা ব্যাপার। এই তিনটে ঘরকে মেনলি অশুভ ঘর, মানে পাপক গ্রহের ঘর বলা বা পাপক গ্রহ আখ্যা দেওয়া হয়েছে এই কারণের জন্যই, কারণ এরা নিয়ে আসে। 3 নম্বর ঘর থেকে কি ট্যালেন্ট, 7 নম্বর ঘর থেকে কি ব্যবসাকে বোঝায়, আর 11 নম্বর ঘর যে নিয়ে আসে, অর্থকে আগমন করে নিয়ে আসে। তো এই তিনটের জন্যই কোথাও না কোথাও আমাকে বুদ্ধির প্রয়োগ করতে হচ্ছে, কোথাও না কোথাও আমাকে পরিশ্রম করতে হচ্ছে। শুভ গ্রহের পক্ষে না তো পরিশ্রম করা সম্ভব, না তো বুদ্ধির প্রয়োগ করা সম্ভব। শুভ গ্রহের কাজ কি? শুভ গ্রহের কাজ হচ্ছে আমার লাক, আমার ভাগ্যটাকে ফেভার করা, আমার ভাগ্যটাকে স্ট্রং করা, এটাই শুভ গ্রহের কাজ। এই জন্য পঞ্চম আর নবম এই দুটোকেই শুভ গ্রহ বা শুভ ঘর বলা হয়। পঞ্চম আর নবম এদের কাজটা মেনলি কি? এদের মেনলি কাজটা ভাগ্যের জায়গাটা, ধর্মের জায়গাটা স্ট্রং রাখা, ব্যাস এইটুকুই। আপনি উপার্জন করছেন কোটি কোটি টাকা, কিন্তু আপনার পঞ্চম আর নবম ঘর স্ট্রং নয়, আপনার দান করার মানসিকতা আসবে না। যদি দান করার মানসিকতা না আসে, তখনই ওই উপার্জনটা পুরোপুরি পাপে রূপান্তরিত হবে, তার আগে নয়। এই জন্য বলা হয় শুভ গ্রহ শুভ গ্রহের স্থানে শুভ, আর পাপক গ্রহ পাপক গ্রহে বা পাপের ঘর যেগুলো বলা হয়, পাপের ঘর নয় অ্যাকচুয়ালি, উপচয় স্থান বলা হয় ওগুলোকে, সেই ঘরে শুভ। নিজের নিজের ক্ষেত্রে নিজেরা নিজেরা শুভ। আমরা শুধুমাত্র জিনিসটাকে বোঝার জন্য এই নামগুলো দেওয়া হয়েছে, পাপক গ্রহ শুভ গ্রহ, এরকম নাম আখ্যা করা হয়েছে। কেমন? পাপক গ্রহ মানে পাপ করাবে, খারাপ কাজ করাবে, এমনটা নয়। নেক্সট বলুন, বোঝা গেছে? পুরো ক্লিয়ার? এই চারটা প্রত্যেকে খাতায় তুলে নিন, এটা কিন্তু আমাদের প্রত্যেক পদে পদে লাগবে, কারণ এর মধ্যেই এটার উপরেই ডিপেন্ড করে পুরো পুরো নবগ্রহের সিস্টেম দাঁড়িয়ে, পুরো নক্ষত্র সিস্টেম দাঁড়িয়ে আছে। আর তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের মনে রাখতে হবে, এইগুলো আমাদের মনে রাখতে হবে, শত্রু মিত্র মনে রাখতে হবে। এরপর আমি একটা ছক দেবো, দৃষ্টি ছক। গ্রহরা কত পাদে কে কিরকম ভাবে দৃষ্টি প্রদান করে, সেই দৃষ্টি ছক আমি পাঠাবো, সেটাকে মনে রাখতে হবে। ব্যাস এই কয়েকটা জিনিসকে মনে রাখা, তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবকে মনে রাখা। যদি এই কয়েকটা জিনিসকে মনে রাখতে পারি, আর কিছু লাগবে না আমাদের। বিচারের যে ধরন আছে, যে কৌশল আছে, সেগুলো আমরা খুব সহজে তাড়াতাড়ি শিখে যাব। টেকনিক মনে রাখা, বিচার হচ্ছে জ্যোতিষের বিচার কখনো মুখস্থ করে পড়ে মনে রাখা সম্ভব নয়। জ্যোতিষ একদম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মানে একদম পুরোপুরি প্র্যাকটিক্যাল। ঠিক যেমন আগুনে জল ঢাললে আগুন নিভবে, এইটা যতটা প্র্যাকটিক্যাল, গ্রহদের বিচার করাও ঠিক ততটাই প্র্যাকটিক্যাল। স্থান কাল পাত্র ভেদে আমরা ইজিলি বিচার করতে পারবো, শুধু বিচার করার কিছু টেকনিক, কিছু কলা কৌশল আমাদের আয়ত্ত করে নিতে হবে, ব্যাস এইটুকুই। কারণ জ্যোতিষের ল প্রচুর আছে, প্রচুর ল আছে, এই গ্রহ ওই জায়গা থাকলে এই হয় সেই হয়, অনেক রকম ব্যাপার আছে, কিন্তু সমস্ত ল মনে রাখা সম্ভব নয়। 48,000 ল আছে, 48,000 সূত্র আছে জ্যোতিষে। কোনো মানুষের পক্ষে বা কোনো জ্যোতিষীর পক্ষে 48,000 সূত্রকে মনে রাখা ইম্পসিবল, সম্ভব নয়। কিন্তু প্রত্যেকটা সূত্র কাজে লাগাতে পারবো, প্রত্যেকটাকে আমরা ইউজ করতে পারবো। তার জন্য বিশেষ কিছু ল, কিছু আইন আছে, সেই আইনগুলো আমাদের শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। আর সেই আইনগুলো আমরা ততক্ষণ পর্যন্ত শিখতে বা বুঝতে পারবো না, যতক্ষণ না এই বেসিক লেভেলটা আমরা ক্লিয়ার করছি। হ্যালো শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে শুনতে তো? পাচ্ছি। হ্যাঁ বলছি শুনতে স্যার, এটা যেটা হ্যাঁ এবার যে হ্যাঁ বলছি যে স্যার, এটা বলতে চাইছিলেন যে মেষ লগ্ন হলে শনি বুধ আর শুক্র যেটা রয়েছে, সে যে কোনো স্থানেই থাকলে সেটা পাপক গ্রহের ফল বলতে চান? একদমই তাই। মেষ লগ্নের ক্ষেত্রে হ্যালো, শনি বুধ শুক্র সে হ্যাঁ যেখানেই আরো থাকুক না শুভ কেন, সে পাপক গ্রহের রোল প্লে করবে। হ্যাঁ তার সঙ্গে সে থার্ড হাউস, সেভেন্থ হাউস এবং 11th হাউসে থাকলে
চেয়ে বেশিভাবে ফল প্রদান করবে যে পাপগ্রহ পৃথিবী। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। আর মেনলি আমাকে দেখতে হবে যে লগ্নটা মেষ আছে, লগ্নটা মেষ আছে, সেই হ্যাঁ। ব্যক্তি কি চাইছে? সে ইনকাম চাইছে, সে চাইছে নাকি সে ট্যালেন্ট হ্যাঁ। চাইছে, নাকি সে কোথাও যেতে চাইছে, ইচ্ছা পূর্তি চাইছে। তখন আমরা কি করব? তখন আমরা চেষ্টা করব শনি বুধ শুক্র এই তিনটেকে কিভাবে স্ট্রং করা যায়। কোথায় 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 আছে সেটা হ্যাঁ। দেখে নেবো, এবং থার্ড হাউসে আছে না 7th হাউসে 11th আছে, যদি থাকে তাহলে পাপগ্রহ এসে ফল দেবে। আর একদমই তাই। শুক্র তো রবি সেই আর তিনটে বৃহস্পতি মেষ গ্রহকে, লগ্নের ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ, সেই তিনটে গ্রহকে যদি হ্যাঁ। স্ট্রং করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে তার যেটা আকাঙ্ক্ষিত হুম, হুম। ফল সে সেটা পেতে শুরু করবে। ভালো। আচ্ছা আচ্ছা। এইসব এই Actually, একইভাবে রাজ্য ক্ষেত্রে জয়- প্রায় ভীষণ প্রত্যেকটা রাশি হলো। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে দেখুন, প্রত্যেকে আমার চার্ট পৃথক পৃথক করে লেখা আছে, প্রত্যেকটা সেম সেম। অ্যাকচুয়ালি রাজ্য জয় করতে গেলে, যুদ্ধে বিজয় লাভ করতে গেলে পাপগ্রহের সাহায্যই সব থেকে বেশি প্রয়োজন হয়, শুভগ্রহের নয়। মানে সে তো পাপগ্রহের plus হয়ে সাহায্যেই যাবার কিন্তু মতো। আমাদের সমস্ত কিছু। হ্যাঁ বলুন। হ্যালো। বলছি মাইনাস মাইনাস প্লাস যেমন হয় সেগুলো পাপগ্রহ হ্যালো। একদম একদম হ্যালো। একদম একদমই তাই, একদমই তাই। মাইনাসে মাইনাসে ঠিক যেমন প্লাস হয়, এটাও ঠিক তাই হবে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। শুভগ্রহ পাপগ্রহ থাকলে মাইনাস হয়ে যাবে, কিন্তু পাপগ্রহ থাকলে প্লাস হয়ে ভালো ফল দেবে। একদম। থ্যাংক ইউ স্যার। বাকিদের পাপগ্রহের সঙ্গে যদি শুভগ্রহ একসঙ্গে থাকে তাহলে কি ফল দেবে? পাপগ্রহের সঙ্গে শুভগ্রহ যদি একসঙ্গে থাকে তখনই অবস্ট্রাগল আসে, তখনই সমস্যা আসে, প্রতিবন্ধকতা আসে। বুঝলাম। ঠিক আছে। তো এই নোটসগুলো আপনারা প্রত্যেকে কিন্তু নিজেরা খাতায় তুলে নেবেন, রেডি রাখবেন। নেক্সট উইকে এই সাবজেক্টটা, আজকে যেটা আমি টপিকটা যেটা পড়ালাম, এটা আমি কিন্তু র্যান্ডামলি যে কাউকে ডাকবো, তাকে কিন্তু এটা পুরো বোঝাতে হবে, সেদিনের জন্য সে টিচার থাকবে। আজকের জন্য এই পর্যন্তই রাখি। মাঝ রাস্তা দাঁড়িয়ে আছি, এবার আমাকে ফিরতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, রেকর্ডিং আমরা গ্রুপে আগামীকালকের মধ্যে শেয়ার করে দেবো।